কেন বেয়াদব বলছেন? আপনাকে আমি অযাচিত ভাবে সম্মান করছি না এরকম মনে হচ্ছে আমার কণ্ঠ শুনে? তো আপনি কেন বেয়াদব? চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ। মৌলিকভাবে প্রকৃত তথ্যটি তুলে ধরাতেই আমাদের নীতিগত অবস্থান। বারবার ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এ কারণেই সরাসরি মতামত উপস্থাপনা। তাই এই মৌলিক ভিডিওটির কোনো কিছু কপি বা অন্যত্র পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। সেজন্য তোমারটা আমি ভেঙে বললাম যে এই কারণে করি এই কারণে যে আপনি যা করছেন প্রফেশন স্বার্থে করছেন, আপনি যা করছেন জেনে বুঝে। আমি এটা বিলং করি, আমি এটা সো আপনার এখানে আমার কোনো ক্ষোভ নেই। আপনি আমাকে ভালোবাসছেন কি কম বাসছেন, ঘৃণা করছেন কি আদর করছেন, সেটা কিন্তু আমার আচরণ বলে দেবে। কিন্তু আপনি কিন্তু আপনার ক্যারিয়ারের জন্যই সব করবেন। এটি খুব সত্যি বাস্তব কথা। একটি মজার ব্যাপার আছে, আগে সাংবাদিকদের ভয় পেতাম, এখন পাই না। এটা কি মিডিয়ামের? এটা হচ্ছে যুগের পরিবর্তন। এটা কিন্তু কালকে ভালো হতে পারে। একই বললেন জয়, সাংবাদিকদের বললেন জয়, খুবই সস্তা কথা। সাংবাদিকদের শ্রদ্ধা করতে শিখেছি। এটা খাবে না, আর একটা ভালো হেডিং দাও। সাংবাদিকদের শ্রদ্ধা করতে শিখেছি কারণ এটি অত্যন্ত জটিল একটি পেশা। আগে সাংবাদিক যখন উপস্থাপনা করা শুরু, এখন সাংবাদিকদের ভয় পায় না। সাংবাদিক ঘেঁষা পেশা এটা, কিন্তু একই সাথে সাথে এখন আর সাংবাদিকদের ভয় পাই না। কারণ হচ্ছে যে আমি নিজেকে একজন সাংবাদিক মনে করি, নিজেও যেহেতু একটা মিডিয়ামের, যেহেতু আমি উপস্থাপনা নিচ্ছি, সেটা ওয়ান কাইন্ড অফ সাংবাদিকতা। আমি আপনার ইন্টারভিউ করছি, এটা তো ওয়ান কাইন্ড অফ সাংবাদিকতা। পাশাপাশি তুমি একটা চ্যানেল হ্যান্ডেল করছো, এটা আমার নিজস্ব একটা চ্যানেল আছে ইউটিউব। পাশাপাশি ফেসবুকে তুমি স্টেটমেন্ট দিয়ে দিতে পারো। এক্স্যাক্টলি। এখন আমার কাছে হাত আছে। কালকে খুব আমাকে, আমি তানভীর তারেকের পক্ষে বিপক্ষে লিখলে আমার পক্ষে 10 জন দাঁড়াবে, আপনার পক্ষে 10 জন দাঁড়াবে। এখন এটাই তো যুগ, এটাই সিস্টেম। আপনার আমার পক্ষের লোকের কথা শুনতে খুব গায়ে জ্বলবে, আপনার পক্ষের লোকের কথা শুনতে আমার গায়ে জ্বলবে। বাট এই যুদ্ধটা আসলে খাবে না বেশি দিন। মানুষ এটা বুঝে ফেলে যে এটা আপনি আর আমি। এই কারণে আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আই ডোন্ট লাইক তানভীর তারেক বাট আই উইল গো টু দিস শো। এটা কিন্তু এক ধরনের, মানে এই স্ট্যান্ডগুলো আসলে খুব বেশি দিনের না। আপনার ভিতরে ম্যাটেরিয়াল থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, বিষয়গুলো আকর্ষণ ক্ষমতা থাকতে হবে। আপনি আর আমি যুদ্ধ করছি খোলা মাঠে দর্শককে বোকা বানানোর জন্য, এটা দর্শক বেশিক্ষণ খাবে না। কিন্তু এই যুদ্ধ করতে পারাটা সাময়িকভাবে বিনোদনের খোরাক, সেটা কিন্তু অবশ্যই খাবে। আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে নিয়মিত উৎসাহ দিচ্ছেন। না, ওই ইনবক্সে না, একটু বলে দিও তো, বলো তো। মানে স্ট্যাটাস তো অনেকেই দিয়েছে আমার জন্য। হ্যাঁ, অনেকেই দিয়েছেন। এগুলো অনেকে বলে তুমি নাকি উস্কায় মানে রিকোয়েস্ট করে দিয়েছো। আমি একটি কথা আপনাকে বলি প্লিজ। যদি বলে 100% ঠিক বলে, কারণ সবাইকে আমি রিকোয়েস্ট করি নাই। আচ্ছা, আমার কোনো বন্ধুকে যদি আমি বলি যে তোমার যদি ভালো লাগে তুমি একটা কিছু লিখে দিও তো, আচ্ছা সানি ভাই অনেক লিখতেছে, পারলে একটা কিছু লিখে দিও তো, এটা একটা সাধারণ সহজাত কথা। আমি যদি তানভীর ভাইকে বলি শোটা শেষে তানভীর ভাই এটা শেয়ার দিয়ে দেন তো, অনেক লোক দেখবে। আপনি যদি আমাকে বলেন জয় আপনার এই পেজে আপনি এটা লাইক মেরে দিয়েন তো, আপনি কেন আমাকে বলছেন জয় তুমি যে আসতেছো এটা বাইট দাও, একটা শোতে অধিকার রাখেন, এটা অধিকার রাখেন, বা এটা একটা, এটাও একটা প্রসেস, নেচার কাজের। আমি আমার কাছের লোক 10 জন যদি স্ট্যাটাস দেয়, এতে আমূল পরিবর্তন সমাজের হবে না। পরিবর্তনটা তখনই হবে যারা আমার অপরিচিত, তারা যখন আমার পক্ষে স্ট্যাটাস দিচ্ছে। সে স্ট্যাটাসের সংখ্যা বেশি। আমার পরিচিত 5 জন দিলে 5000 আমার অপরিচিত স্ট্যাটাস দিয়েছেন, যাদের সাথে আমার নিত্যনৈমিত্তিক কথা হয় না। বাট আমি বলি নাই, একদম ভুল কথা। আমি অবশ্যই বলেছি ভাই পারলে আপনি আপনার ওপিনিয়নটা আমাকে যেভাবে জানাচ্ছেন সেটা আপনি ফেসবুকে জানান, যেহেতু এটা এখন ফেসবুকের যুগ। So sometimes you are tricky. I'm always tricky. Always tricky. Always tricky. এটা বলতে যাচ্ছিলাম, তোমার মুখ থেকে শুনলাম। থ্যাংক ইউ। মানে আপনি ওভাবে যদি বলতেন আমাকে তুমি কি ট্রিকি, তাহলে আমি বলতাম আমি অলওয়েজ ট্রিকি। আসলে এটাই জয়, এবং এটাই আসলে জয়ের মূল চেহারা, এবং অকপট সত্য সাবলীল থাকা। এই ক্ষেত্রে আসলে তুমি কি এমনিতে মানে অন স্ক্রিন যেটা বলে যে ধার বা বদমেজাজি বা কেমন যেন? ভাই বদমেজাজ না, আমার একদম না। আমি তো জানি যে তুমি কেমন মেজাজি, কিন্তু বাট স্ক্রিনে আসলে কেমন যেন একটা কাটখোট্টা একটা ব্যাপার। আমার কাটখোট্টা ব্যাপারটা না, আসলে ভালো, তোমার অ্যাপ্রিশিয়েট করে বলছি আমি এটা। ভালো, আমি স্পষ্ট কথা বলি, হ্যাঁ এটা কাটখোট্টা মনে হয়। এখন যদি আমি অস্পষ্ট করে ঢং করে কথা বলি, সেটা আপনার কাছে মধুর মনে হতে পারে,
তাহলে আপনি আমাকে একটু বলে নিতেন যে এই কথাগুলো একটু মধুর করে বলো। আমি অনেক মধুর করে যে খেত না, যে খাওয়া দাওয়ার ব্যাপার যে বলছি প্রথমে, যে পাবলিক খাওয়ার যে বিষয়টা মধুর করে বললে। পাবলিক বিষয়ে, খাওয়ার বিষয়ে চিন্তা করে আপনার সাথে কথা বলছি না। আমি আসলে কথা বলছি ব্যক্তি তানভীর ভাইয়ের সাথে। উনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এবং আমি আসলে এই কথাও মনে রাখছি না যে পাবলিক আসলে কি দেখছে, কি বলছে, কি ভাবছে। আমি তানভীর ভাইকে রেসপেক্ট করি, উনি আমাকে ডেকেছেন, ওনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমার মনে হচ্ছে ওনার সাথে আমার কথা জমছে। যে যারা কথা বলতে পারে না, মানে যাদের বিষয়ে ফিলোসফিটা তৈরি হয়নি, অনেক সিনিয়র আর্টিস্টের তো আসলে ফিলোসফি তৈরি হয় না, কাজ করে যায় অনেকে। কথা বলতে পারাটা একটি মানুষের জীবনে একটি অন্যতম সেরা সম্পদ। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কথা যদি আপনি শুনেন, আপনি মোহিত হয়ে শুনবেন। একদম প্রতিটি মুহূর্তে একটি মানুষ কিভাবে মানুষকে সম্মোহিত করতে পারেন তার দৃষ্টান্ত আমাদের দেশে আছেন আব্দুল্লাহ আবু সাইদ। আমাদের দেশের অনেক ভালো ভালো গুণী গুণী বক্তা আছেন এবং ছিলেন। আপনি যদি প্রয়াত আনিসুল হকের কথা বলেন, আমাদের হানিফ সংকেত দাদা, আমাদের আঞ্জাম মাসুদ ভাই, আমাদের আব্দুল নূর তুষার ভাই, আমাদের দেবাশিস বিশ্বাস, আমাদের তানভীর তারেক, আমরা সবাই জানি যে ওনারা সবাই অনেক সুন্দর বক্তা, অনেক সুন্দর করে কথা বলেন। আমি আপনাদের কাছ থেকে শিখেছি, বলার চেষ্টা করছি। ভুল ভ্রান্তিগুলো আপনারা ধরিয়ে দেবেন, আপনাদের দলে আমাকে রাখবেন, কাছে রাখবেন, লাথি দিয়ে দূরে সরে দিবেন না, কিংবা হঠাৎ এবং আমাকে হঠাৎ করে বের করে দিবেন না। এই যে আপনি বলছিলেন যে কেন আমি আসবো, এই কেনটাই আমার কষ্ট লাগে। আমি তো আপনাদেরই মানুষ। আমাকে নিয়ে কেন সরিয়ে দেওয়ার, ছাড়িয়ে দেবার, অনুষ্ঠান বন্ধ করে দেবার হুমকি, এবং প্রকৃত অর্থে আমার কমন সেন্স নামের একটি অনুষ্ঠান। বেয়াদব এই শব্দটা কিন্তু তোমার ভিতরে আছে, মানে এই এলিগেন্সটা, এই অভিযোগটা আছে। এটা কোত্থেকে আবিষ্কার হলো? বেয়াদব কি মনে, তুমি কি ভেবেছো? বেয়াদবটা আপনি কাকে বলবেন? বেয়াদব আপনি কি বলবেন যে স্পষ্ট করে কথা বলে সে বেয়াদব? সে কেন আমার সামনে অকারণে বিনয়, অকারণে আমার চামচামো, কিংবা অকারণে আমার প্রতি সে নত হয়ে সেজদা দিয়ে থাকলো না? আমি তো আল্লাহর বান্দা, আমি তো সেজদা দিব আল্লাহকে। আপনার সাথে হবে আমার 1-to-1 কথা, প্রয়োজনের কথা, আমার চাওয়া, আপনার চাওয়া। আমি আমার ভোকাল বলবো, আমার দাবি বলবো, আমার অবস্থান বলবো, আপনি শুনবেন, নাইলে মানবেন, নাইলে মানবেন না। আমার কিছু চাওয়ার থাকলে আমি অটো প্রসেসে বিনয়ী হয়ে আপনার কাছে চাবো, তা না হলে আপনি আমাকে দিবেন কেন? তো আপনি কেন বেয়াদব বলছেন? আপনাকে আমি অযাচিত ভাবে সম্মান করছি না এরকম মনে হচ্ছে আমার কণ্ঠ শুনে, কিন্তু সেটা ভুল। কণ্ঠ দিয়ে জাজ করলে হবে না। এখন ক্রিকেটের ভাষ্যকার শরাফত ভাই, উনি কথা বললে মনে হয় যে ক্রিকেটের ভাষ্য কথা বলে। এখন একটা মানুষের কথার ধরন, ঠিক আছে ভাই, এখন আমি বিনয়ী হয়ে কথা বলতে পারি, বলি। আমার শোতে হয়তো আমার কথার টোন এরকম হয়ে যায়, বা আমি যখন অন স্ক্রিন থাকি এরকম হয়ে যায়। আপনি যদি এখন শো শুনে বলেন যে বেয়াদব, এটা আমি একমত না। আমি কোনো প্রকার কাউকে কোনোদিন ছোট করার কোনো ইচ্ছা বা কোন রকম সাহস বা কোন রকম আমার অপচেষ্টা থাকে না। আমি মানুষকে শ্রদ্ধা করি এবং বিনিময়ে আমি ভালোবাসা পেতে চাই। আমি ভালোবাসার এটা টোটাল এন্টারটেইনিং একটা ক্যারেক্টারের ভিতরেই থাকতে চাও, যে কাজগুলো করতে, যে যতক্ষণ আছেন ততক্ষণ আসলে এন্টারটেইন করে বাঁচেন না ভাই। এত হিসাব নিকাশ করে না, এত হিসাব নিকাশ করে চলি না। আর আল্লাহর রহমতে জীবনের অনেকগুলো পথ পাড়ি দিয়ে ফেলেছি। এখন তো কি হবে? আপনি আমাকে মেরে ফেলবেন আমি বেয়াদব বলে? না, তা না। একটা ঈর্ষা কাতরতা থেকে আসতে পারে কথা। এটাও আমি জানি না, এটা মানুষ সহজভাবে চায়। হয়তো কেউ যখন চোখে পড়ার মতো কিছু করে, তার দিকে চোখটা একটু বেশিই পড়ে, তখন তার কোনটা খারাপ কোনটা বাঁকা এটা আমরা খোঁজার চেষ্টা করি। শাহরুখ খানের মতো অভিনেতাকেও আমরা ভালো অভিনেতা বলি না, আমির খানের মতো অভিনেতাকেও আমরা বলি না, নানা পাটেকর কিংবা নাসিরুদ্দিন শাহকেও আমাদের জনপ্রিয় অভিনেতা আমরা বলতে পারি না। এবং আমাদের দেশের গুণী অভিনেতার কিছু ফলোয়ার আরেক গুণী অভিনেতার ফলোয়ার, তারা এক অভিনেতা আরেক অভিনেতাকে পছন্দ করে। এটা তো হয় না। আমি তো জানি না তোমার এই অভিজ্ঞতা হয়েছে কিনা। আমার ম্যাক্সিমাম 90% আর্টিস্ট বা গেস্ট যখন আমি শুনতে চাই যে
প্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেশে আর কারো নাম খুঁজে পায় না, ওই দেশে বাইরে চলে যায়। এটাও তো ধরেন আমাদের জন্য এক ধরনের খুবই কষ্টের একটা হীনমন্যতা। বিষয়, খুবই কষ্টের বিষয়। আমাদের দেশের মানুষের নাম বলা উচিত, এটা বলছো, আমি মনে করি বলা উচিত। বলো তোমার প্রিয় অপ্রিয় বলো, প্রিয় অভিনেতা অভিনেত্রী বলো। আমার তো সবার অভিনয় ভালো লাগে। এই যে তুমি গল্প কারো মন খারাপ করা, কারণ আমি বলি সবার অভিনয় ভালো লাগে, কারণ আসলে সবাই দুর্দান্ত অভিনয় করে আমাদের দেশের সব অভিনেতা। না, একটা আর্টিস্টের সবার অভিনয় ভালো লাগতে পারে না। ইউ আর ডিরেক্টর। আমি যদি বলেন যে তুমি fan কার, এখন একটা কাস্টিং, আমি যদি বলি- এখন যদি একটা কাস্টিং ঠিক করতে আমি বলি, ভাই মোশাররফ করিমের ফ্যান। হ্যাঁ হলো ওয়াও, আচ্ছা, তার মোশাররফ করিম। অভিনয় ক্ষমতা দেখে আমি মুগ্ধ। তিনজন 6 জনের নাম বলো তোমার কাস্টিং। ধরো তুমি একটা ফিল্ম বানাবে, টাকা পয়সা সব আছে, আমি মোশাররফ করিমের করিম ফ্যান, রাখলা, আচ্ছা, তারপরে আমি অপূর্বর ফ্যান, অপূর্ব, আচ্ছা, আমি সিয়ামের ফ্যান। সিয়াম। 3 জেনারেশনে বললাম, মোটামুটি কভার হলো। এবার অভিনেত্রী বলো। অভিনেত্রী আমি সুবর্ণা মুস্তাফার ফ্যান, হুম, আমি রিচির ফ্যান, বাহ, আমি উর্মিলার ফ্যান। আচ্ছা, রিচি তোমার